আজ মির্জা আব্বাসের বাছাই সেনাবাহিনী অভিযান চালায়। ওসমান হাদির খুনি ফয়সাল আটক হয়ে সেখানে লুকিয়েছিল সে। সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার ওসমান হাদির খুনি ফয়সাল, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। অন্যদিকে এই ঘটনায় জড়িত মির্জা আব্বাসকে গ্রেপ্তার করলো দেখুন। বিচার যেন এই বাংলার মাটিতে হয়। হাদির বিচার যদি বাঙালিরা না চায়, হাদির বিচার যদি আমি না চাই, তাহলে আমি একটা মুনাফেক। এই বাংলার মাটিতে হাদি ভাইয়ের মতো মানুষের যে হত্যার বিচার যদি না হয়, এটা আমাদের জন্য দুর্ভাগ্য, এই বাংলার জাতির জন্য দুর্ভাগ্য। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। হাদি মারা গিয়েছে, আপনি জানাজার ওইখানে গিয়েছেন, জানাজার ওইখানে গিয়ে আপনি শেক্সপিয়ারের কবিতা পড়েন, আকাশে বাতাসে কি শুনলে চোখ দিয়ে পানি চলে আসে। হাদি, তোমাকে আমরা বিদায় জানাতে আসিনি, হাদি তুমি আছো আমার বুকের ভেতরে। আপনি রাষ্ট্রের প্রধান, আপনি কিছুই পারেন না, তো কিছুই যদি না পারেন ভাই সরেন। শেষ রক্ষা হলো না ওসমান হাদির খুনি ফয়সালের। এইমাত্র সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হলো সেই ফয়সাল। কিভাবে দেশের মধ্যে লুকিয়েছিল এই খুনি ফয়সাল, সেই তথ্যগুলো জানলে আপনি অবাক হবেন। এমনকি তাকে যে কোটি কোটি টাকা দিয়েছে হাদিকে মারার জন্য বিএনপি নেতা মির্জা আব্বাস, সেইটা এবার প্রকাশ্যে ফাঁস করে দেয় এই ফয়সাল। আর যার ফলে অন্যদিকে মির্জা আব্বাসকে গ্রেপ্তার করে পুলিশ। প্রিয় দর্শক, পুরো ভিডিও দেখুন, আসল সত্যিটা জানতে পারবেন যে হাদি হত্যার আসল কারণ। তাই সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমাদের ভাই হাদি হত্যার বিচারের জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা বলতে চাই স্বরাষ্ট্র উপদেষ্টাকে যে আপনাকে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা বানিয়েছি পুলিশের খাবারের লবণ ঠিক হয়েছে কিনা এটা দেখানোর জন্য নয়। আমরা আপনাদের উপদেষ্টা বানিয়েছি আমাদের ভাই হত্যার বিচারের জন্য। যদি লবণ চাকতে আসেন তাহলে এখনই পদত্যাগ করুন। এবং আইন উপদেষ্টাকে বলতে চাই, হাফ প্যান্ট পরে দামি গাড়িতে ঘোরার জন্য আপনাদেরকে উপদেষ্টা বানানো হয়নি, আপনাদের উপদেষ্টা বানানো হয়েছে বিচার করার জন্য। বিচার যদি না করতে পারেন এখনই ক্ষমতা থেকে নামেন। আর আরো যেটা বলবো, এই পাঁচাটা যারা দালাল রয়েছে তাদের ক্ষেত্রে বলতে চাই, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে থেকে যারা ভারতের গোলামি, ভারতের পাঁচাটায় ব্যস্ত, তারা বাংলাদেশ এখনই ছাড়ো। এবং শেষ কথা এটাই বলতে চাই, আমরা হাদি ভাইয়ের কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে জান দেব, তবে জুলাই দেব না। আমি আমার বক্তব্য এখানেই শেষ। আমার ভাই ওসমান হাদির আজকে মৃত্যুর 23 দিন হয়ে গেছে। এখন পর্যন্ত না খুনিকে গ্রেফতার করা হয়েছে আর না তার বিচারের কোনো কার্যক্রম আমাদের সামনে আসছে। আমাদের দাবি একটাই যে আমরা খুনির বিচার চাই। আমার ভাই যেন ইনসাফ, যে ইনসাফের কথা বারবার বলে গেছে, সেই ইনসাফটা যেন সে অন্তত মৃত্যুর পরে হলেও সেই ইনসাফটা যেন সে পায়। ছাত্র জনতা, আমাদের 23টা দিন চলে গেল শহীদ ওসমান হাদির হত্যাকারীদের এখন পর্যন্ত কোনো রূপ ট্রেস করতে ধরতে ব্যর্থ হয়েছে ইন্টারিম গভর্নমেন্ট। আমরা স্পষ্ট আকারে বলে দিতে চাই, আপনাদের যে গাফেলতি আছে সেটা কিন্তু আমরা ছাত্র জনতা বুঝতে পেরেছি। আপনারা নব্যরূপে আবার ভারতের দালাল হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করেছেন। এই দালালদের আমরা ছাত্র জনতা আমরা সহ্য করব না। সুতরাং দালালি ছাড়ুন, আপনারা বাংলাদেশি হন। আপনারা এটা দেখেছেন যে হাদির মাথায় গুলি করা হয়েছে, মানে বাংলাদেশের মানচিত্রে গুলি করা হয়েছে। বাংলাদেশের প্রত্যেকটি মুক্তিকামী মানুষের মাথায় গুলি করা হয়েছে। সুতরাং আমরা নিজেরাও আহত ফিল করছি এবং আমরা সেই আকারে বলতে চাই, আমরা এটা কোনরূপ মেনে নেব না। ইনকিলাব মঞ্চ ঢাকা থেকে যে কর্মসূচি ঘোষণা করবে, সেই কর্মসূচির সাথে সাথে আমরা কুষ্টিয়াবাসী আমরা তীব্রভাবে এইটার আন্দোলনে আগামীতে চালিয়ে যাব। হাদি হত্যার আসামিদের এখনো গ্রেপ্তার করা হয় নাই। আপনারা কি বোঝাতে চাচ্ছেন? এই আসামি ধরবেন নাকি আমাদের এভাবে রাজপথে বারংবার নেমে এই জনদুর্ভোগ সৃষ্টি করা লাগবে? আমরা তো জনদুর্ভোগ করার পক্ষে না। আমরা বারবারই বলি, আপনারা আসামিকে ধরেন, দেশের প্রচলিত আইনে তার ব্যবস্থা নেন।
আপনারা কি করছেন? আপনারা নাকে সরিষার তেল দিয়ে ঘুমাচ্ছেন। আপনারা কি করছেন? অকপটে একজন স্বীকার করছে যে হ্যাঁ, গণ অভ্যুত্থানে এই থানা পোড়ানো হয়েছিল, এইভাবে অমক মরেছিল, তমক মরেছিল। এই স্বীকারোক্তি তো আরও অনেকেই দিয়েছে, তাদেরকে কেন ধরছেন না? তাদেরকে কেন আপনারা বলছেন না যে আপনারা কেন এ কথা অবশেষে শুটার ফয়সালের আসল গোপন ডেরার তথ্য এবার ফাঁস হয়ে গেছে। ভারতের মহারাষ্ট্রে এক অজানা আস্তানায় রীতিমতো ঘাপটি মেরে আছে এই ঠান্ডা মাথার ক্রিমিনাল। গোয়েন্দাদের চোখে ধুলো দিয়ে এতদিন যে ধূর্ত ক্রিমিনাল ভিপিএনের জাদুতে পুরো প্রশাসনকে নাকানিচুবানি খাওয়াচ্ছিল, তার অবস্থান এখন আর গোপন নেই। কিন্তু প্রশ্ন হলো, একজন ওয়ান্টেড আসামি কিভাবে সীমান্ত পাড়ি দিয়ে মহারাষ্ট্রে পৌঁছল? শুধুই কি পলায়ন, নাকি এর পেছনে রয়েছে প্রশাসনের ভেতরেরই কোনো মাস্টার মাইন্ডের হাত? আজ আমাদের এই বিশেষ প্রতিবেদনে উন্মোচন করা হবে সেই রোমহর্ষক সব সত্য, যা শুনলে আপনার চোখ কপালে উঠকে বাধ্য। শুটার ফয়সালের পলায়ন নাটক যেন হার মানায় সিনেমার চিত্রনাট্যকেও। এতদিন ধরে সে প্রযুক্তির অপব্যবহার করে প্রশাসন এবং সাধারণ মানুষের সঙ্গে এক ইঁদুর বিড়াল খেলা খেলছিল। দুবাইয়ের শারজাহাতে বসে ভিডিও বার্তা দেওয়ার যে নাটক সে সাজিয়েছিল, তা ছিল মূলত তদন্তকারী সংস্থাকে বিভ্রান্ত করার এক গভীর ষড়যন্ত্র। সে ভিপিএন বা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ব্যবহার করে প্রতিনিয়ত নিজের ডিজিটাল লোকেশন পরিবর্তন করছিল। কখনো তার অবস্থান দেখাচ্ছিল সিঙ্গাপুর, কখনো থাইল্যান্ড, আবার কখনো মধ্যপ্রাচ্যের কোনো দেশ। এই ডিজিটাল ধোঁকাবাজির মাধ্যমে সে নিজেকে ধরাছোঁয়ার বাইরে রাখার আপ্রাণ চেষ্টা চালিয়েছিল। কিন্তু অপরাধী যতই চতুর হোক না কেন, সত্য কোনো না কোনো দিন সামনে আসবেই। অবশেষে নিশ্চিত হওয়া গেছে যে ফয়সাল কোনো আরব দেশে নয়, বরং সে আত্মগোপন করে আছে প্রতিবেশী দেশ ভারতের মহারাষ্ট্রের এক গোপন আস্তানায়। এই তথ্য ফাঁস হওয়ার পর তার সাজানো তাসের ঘর এখন পুরোপুরি ভেঙে পড়েছে। দুবাইয়ের ভিডিওতে জানালার পর্দা টেনে এবং পেছনে সাদা দেওয়াল দেখিয়ে সে যে আবহ তৈরি করেছিল, তা ছিল পুরোটাই আই ওয়াশ। একজন দাগী আসামি সীমান্ত পাড়ি দিয়ে এত দূর কিভাবে গেল এবং সেখানে তাকে কারা শেল্টার দিচ্ছে, তা এখন প্রশাসনের জন্য এক বিশাল মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে ফয়সালের এই পলায়ন কাহিনীর চেয়েও যে বিষয়টি আজ গোটা জাতিকে অবাক করেছে, তা হল খোদ সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে এই গোপন দহরম মহরমের ব্যাপারটি। দেশের মানুষ যখন হাদি হত্যার বিচার দাবিতে রাজপথে সোচ্চার, ঠিক তখনই বেরিয়ে এলো এক পিলে চমকানো তথ্য, যা শুনলে আপনার পায়ের নিচের মাটি সরে যেতে বাধ্য। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বা ডিএনসি এর একটি জনসচেতনতামূলক বিজ্ঞাপনে অভিনয় করেছে এই ফয়সাল। ভাবা যায় একজন চিহ্নিত সন্ত্রাসী সরকারি বিজ্ঞাপনের মডেল। বিষয়টি জানাজানি হওয়ার পর সারা দেশে তোলপাড় শুরু হয়ে গেছে এবং প্রশাসনের ভূমিকা নিয়ে দেখা দিয়েছে হাজারো প্রশ্ন। 2025 সালের জানুয়ারি মাসে প্রকাশিত ওই বিজ্ঞাপনে ফয়সালকে দেখা গেছে অত্যন্ত সাবলীলভাবে অভিনয় করতে। অথচ তার কিছুদিন আগেই 2024 সালের শেষের দিকে মোহাম্মদপুরের এক ডাকাতি মামলায় অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করা হয়েছিল। জেল থেকে জামিনে বেরিয়েই একজন দাগী আসামি কিভাবে সরকারি প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে মুখ দেখানোর সুযোগ পায়, তা সত্যিই এক অবিশ্বাস্য ব্যাপার। এটি কি নিছকে ভুল, নাকি এর পেছনে রয়েছে প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা কোনো এক অদৃশ্য গডফাদারের আশীর্বাদ? একজন মাদক ও অস্ত্র কারবারিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিজ্ঞাপনে ব্যবহার করাটা যেন জাতির সঙ্গে এক নির্মম রসকতা। সবচেয়ে হাস্যকর এবং সন্দেহজনক বিষয় হল, এই খবরটি ভাইরাল হওয়ার সাথে সাথেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে তড়িঘড়ি করে ভিডিওটি ডিলিট করে দিয়েছে। একেই বলে চোরের মন পুলিশ পুলিশ। যদি কোনো দোষ না থাকে, তবে কেন এই প্রমাণ লোপাটের চেষ্টা? ভিডিও সরিয়ে ফেলার এই মরিয়া চেষ্টা প্রমাণ করে যে ডাল মে কুছ কালা হ্যায়। প্রশাসনের ভেতরে থাকা কিছু অসাধু কর্মকর্তা যে এই কুখ্যাত অপরাধীকে প্রশ্রয় দিয়েছে, তা এখন দিনের আলোর মতো পরিষ্কার। শাক দিয়ে মাছ ঢাকার এই ব্যর্থ চেষ্টা তাদের মুখোশ আরও উন্মোচিত করে দিয়েছে। জনমনে প্রশ্ন উঠেছে যে অস্ত্র মামলার আসামি হিসেবে পুলিশের খাতায় যার নাম থাকার কথা, সে কিভাবে সরকারি দপ্তরে প্রবেশ করে এবং শুটিংয়ে অংশ নেয়? এটি কি শুধুই গাফিলতি, নাকি এর পেছনে রয়েছে বড় কোনো টাকার খেলা বা টেন্ডার বার্নিজের সিন্ডিকেট? অভিযোগ উঠেছে শুধু বিজ্ঞাপনে অভিনয় নয়, বরং সরকারি টেন্ডার বার্নিজের সঙ্গেও জড়িত ছিল এই ফয়সাল। প্রশাসনের নাকের ডগায় বসে এমন কর্মকাণ্ড চালানো কোনো ছিচকে চোরের কাজ হতে পারে না। এর পেছনে নিশ্চিতভাবেই রয়েছে কোনো এক শক্তিশালী মাস্টারমাইন্ড, যে ফয়সালকে ব্যবহার করছে এবং সুরক্ষা দিচ্ছে। ফয়সালের জামিন পাওয়ার প্রক্রিয়াটিও কম রহস্যজনক নয়।
অস্ত্রসহ হাতে নাতে ধরা পড়ার পরেও সে কিভাবে এত দ্রুত জামিনে বেরিয়ে এলো তা নিয়ে আইনজীবীদের মনেও সন্দেহের দানা বেঁধেছে। কোনো এক অদৃশ্য ইশারায় আইনের ফাঁকফোকর গলে সে বেরিয়ে এসেছে এবং তারপরই জড়িয়েছে হাদি। অন্যদিকে এই পুরো প্রক্রিয়াটি একটি সাজানো ব্লুপ্রিন্ট বলে মনে করছেন অপরাধ বিশ্লেষকেরা। সরকারি বিজ্ঞাপনে তার উপস্থিতি এবং জামিন রহস্য প্রমাণ করে যে সে সিস্টেমের ভেতরেরই একটা অংশের অত্যন্ত ঘনিষ্ঠ ছিল। এই ঘনিষ্ঠতাই তাকে ধরাছোঁয়ার বাইরে থাকতে সাহায্য করেছে এতদিন। এখন যখন সব ফাঁস হতে শুরু করেছে, তখন সেই মাস্টারমাইন্ডরা হয়তো নিজেদের পিঠ বাঁচাতে ব্যস্ত হয়ে পড়েছে। ফয়সালকে ব্যবহার করে যারা ফায়দা লুটেছে তারা এখন তাকে ছুঁড়ে ফেলতে চাইছে, কিন্তু ফয়সালও কমসে আনা নয়, সেও এখন পাল্টা চাল চালতে শুরু করেছে। নিজের অস্তিত্ব রক্ষায় ফয়সাল এবার এক মরণ কামড় দিয়েছে। দুবাইয়ের গোপন ডেরা বা মহারাষ্ট্রের আস্তানা যেখান থেকেই হোক, সে তার তৃতীয় ভিডিও বার্তায় এমন কিছু নাম প্রকাশ করেছে যা রাজনীতির মাঠ গরম করে দিয়েছে। এতদিন সে যাদের ছায়াতলে থেকে অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করত, আজ তাদের নামই সে ফাঁস করে দিচ্ছে। কাউসার মোল্লা এবং ইয়াসিন মোল্লা, এই দুটি নাম এখন টক অফ দ্য কান্ট্রি। ফয়সাল ভিডিওতে দাবি করেছে যে কাউসার মোল্লা তাকে ফাঁসিয়েছে এবং তাকে দেশ ত্যাগের প্রলোভন দেখিয়েছিল, কিন্তু মুদ্রার উল্টোপিঠ বিশ্লেষণ করলে দেখা যায় এটি ফয়সালের এক গভীর মির্জাফরি চাল। আদাবর থানা স্বেচ্ছাসেবক লীগের প্রভাবশালী নেতা কাউসার মোল্লা এবং তার বাবা আওয়ামী লীগ নেতা ইয়াসিন মোল্লার সঙ্গে ফয়সালের সম্পর্ক আজকের নয়, তারা ছিল একে অপরের ছায়ার মতো। এলাকায় তাদের পরিচয় ছিল মানিকজোড় হিসেবে। বিশ্বস্ত সূত্র ও পুলিশি তদন্তে আগেই উঠে এসেছিল যে ফয়সাল করিম মাসুদ আদতে কাউসার মোল্লারই একান্ত ঘনিষ্ঠ অসহযোগী বা ডানহাত। একসঙ্গে চলাফেরা এবং বিভিন্ন অপকর্মে তাদের জুটির কথা এলাকাবাসীর মুখে মুখে। অথচ আজ নিজের পিঠ বাঁচাতে সেই ঘনিষ্ঠ বন্ধুকেই ফয়সাল বানাচ্ছেন বলির পাঠা। একেই হয়তো বলে চোরের ওপর বাটপাড়ি। যখন নিজেদের স্বার্থে আঘাত লাগে, তখন অপরাধীরা আপন ভাইকেও পর করে দিতে বাধে না। পুরো ঘটনাপ্রবাহ বিশ্লেষণ করলে দেখা যায় ফয়সাল কোনো সাধারণ খুনি নয়, সে এক জটিল রাজনৈতিক ও প্রশাসনিক জালের অংশ। সরকারি বিজ্ঞাপনে তার উপস্থিতি এবং জামিন রহস্য প্রমাণ করে যে সিস্টেমের ভেতরেই তার শেকড় অনেক গভীরে। ডিএনসি থেকে ভিডিও ডিলিট করা সেই সন্দেহের আগুনে ঘি ঢেলে দিয়েছে মাত্র। প্রশাসন যদি এখনই কঠোর না হয় এবং সেই সব কালো বিড়ালদের চিহ্নিত না করে, তবে হাদি হত্যার বিচারও হয়তো ঝুলে যাবে অনন্তকাল। মহারাষ্ট্রে লুকিয়ে থাকা ফয়সালকে ফিরিয়ে আনা এখন সময়ের দাবি, কিন্তু তার চেয়েও বড় দাবি হল প্রশাসনের ভেতরে তার দোসরদের খুঁজে বের করা। যারা ফয়সালকে সরকারি বিজ্ঞাপনে জায়গা করে দিয়েছে, যারা ফয়সালকে জামিনে বের করে এনেছে এবং যারা তাকে পালাতে সাহায্য করেছে, তাদের প্রত্যেকের বিচার হওয়া জরুরি। একথা স্পষ্ট যে ফয়সাল শুধু একটি দাবার গুটি মাত্র। আসল খেলোয়াড়রা এখনও ধরাছোঁয়ার বাইরে। এই মাস্টারমাইন্ডদের আইনের আওতায় না আনা পর্যন্ত হাদি হত্যার বিচার অসম্পূর্ণই থেকে যাবে। জনগণ এখন আর বোকা নয়, তারা সব বোঝে। 5 লাখ টাকার গল্প বা ট্যাক্স ফাইলের নাটক বিখিয়ে ফয়সাল আর পার পাবে না। তার প্রতিটি মিথ্যাচার এখন বিজ্ঞানের আলোয় পরিষ্কার। সে যত বড়ই গভীর জলের মাছ হোক না কেন, সত্যের জালে তাকে ধরা দিতেই হবে, কারণ হাদির রক্ত বৃথা যেতে পারে না। প্রশাসনের উচিত এখনই সব দ্বিধা ঝেড়ে ফেলে ফয়সালকে দেশে ফিরিয়ে আনা এবং তার পেছনের গডফাদারদের মুখোশ উন্মোচন করা। তা না হলে এই বিচারহীনতার সংস্কৃতি সমাজকে আরও অন্ধকারের দিকে ঠেলে দেবে। আমরা তাকিয়ে আছি সেই দিনের অপেক্ষায় যেদিন ফয়সাল এবং তার গডফাদাররা কাঠগড়ায় দাঁড়িয়ে তাদের অপরাধের প্রায়শ্চিত্ত করবে। ফয়সালের ভিডিও বার্তাগুলো হয়তো তার নিজের পায়ে কুড়াল মারার নামান্তর হয়েছে। সে ভেবেছিল সবাইকে বিভ্রান্ত করবে, কিন্তু সে নিজেই এখন জালে জড়িয়ে পড়েছে। তদন্তকারীরা এখন তার প্রতিটি শব্দের ব্যবচ্ছেদ করছে এবং সত্য উদ্ঘাটনের খুব কাছাকাছি পৌঁছে গেছে। ফয়সালের নাটক এবার শেষ হবার পথে এবং সত্যের জয় এখন শুধু সময়ের ব্যাপার। বন্ধুরা, এতক্ষণ থেকে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওতে দেখতেই পেলেন শরীফ ওসমান হাদিকে মারার রহস্য। এটা যে টোটালি একটা রাজনীতি চক্রান্তকারী হত্যা, সেইটার বুঝতে বাকি নেই, সেটা গোটা পৃথিবীর মানুষ দেখতেছে। একজন হাদি জন্ম নিতে সময় লাগে 100 বছর, কিন্তু তাকে নিমিষের মধ্যেই মেরে ফেলে যেই দেশকে রক্ষা করলো হাদি, আর তার খুনিকেই ঠাই দিচ্ছে দেশ। মানে বিষয়টা কেমন ভাবতে পারছেন? পুরো ভিডিও দেখার পর আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।